ও মা গো, কোন শালা মারলি রে? ঘুরে দেখি সিমি আপু দাঁড়িয়ে আছে। আমি মেরেছি। মারলা কেন আমাকে? রাস্তার মেয়ে দেখলেই গায়ক হয়ে যাস, তাই না? মানে আগে বলো, মারলা কেন? মেয়েটাকে দেখে গান গাইছিলি কেন? কোন মেয়ে? আবার কেন মারলা? মিথ্যে বলতে বারণ করিনি তোকে? সত্যি বলছি, আমি কাউকে দেখে গান গাইনি। তাহলে গান কেন গেয়েছিলি মেয়েটাকে দেখে? আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে। আপু বিশ্বাস করো, আমি এমনি গান গাচ্ছিলাম, মেয়েটাকে দেখে না। রাস্তায় গান গেয়েছিলি কেন? ভালো লাগছে না তাই আর কি। এরপর থেকে যদি রাস্তায় গান গাস তাহলে তোর খবর আছে। নিশ্চয়। কি হলো বল? আর গাইবো না। গুড। আজ ভার্সিটি যাওয়ার সময় ডাকিসনি কেন? একটু কাজ ছিল তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। এখন চল, ভার্সিটিতে লেট হয়ে যাচ্ছে। চলো। আমরা দুজন হাঁটতে লাগলাম ভার্সিটি যাবার জন্য। যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম মোহাম্মদ রিফাত আলী, বাবা মায়ের একমাত্র সন্তান। আর এতক্ষণ যার ঝাড়ি খেলাম সে হলো নুসরাত জাহান সিমি, আমাদের বাসায় পাশাপাশি। আমার থেকে 2 বছরের বড়। আমি অনার্স প্রথম বর্ষে আর সিমি তৃতীয় বর্ষে পড়ে। আজকের মার খেলাম কারণ আমি ভার্সিটি যাচ্ছিলাম রোমান্টিক একটা গান গাইতে গাইতে, কিন্তু আমি লক্ষ্য করিনি আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু সিমি সেটা দেখে ফেলে। বাকিটা তো দেখলেন। আমি তার থেকে সব সময় দূরে থাকতে চাই, কিন্তু সে আমাকে ছাড়ে না, সব সময় পেরার উপর রাখে। আজ আমি ইচ্ছে করেই তাকে ভার্সিটি যাবার জন্য ডাকিনি। সব সময় করা নজরের উপর রাখে আমাকে। কোনো মেয়ের সাথে কথা বলতে দিবে না, তাকাতেও দিবে না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, মানে এক কথায় সব সময় পেরার উপর থাকি। আপনাদের এসব বলতে বলতে ভার্সিটি চলে এসেছি। এই শোন, বলো। মাথা নিচু করে চুপচাপ ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড়। প্রত্যেকদিন তো একই কথা বলো। কি বললি? না না, কিছু না। যা বললাম তা কর। আচ্ছা, ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড়লাম। আসলে প্রথমে আমি সিমি আপুকে একটু ভয় পেতাম না। ভয় পেতে শুরু করেছি যখন আমার এসএসসি পরীক্ষা চলে। ছোটবেলা থেকেই সিমি আপু আর আমরা পাশাপাশি বাসায় থাকি, যার দরুন ওদের সাথে অনেক ভালো সম্পর্ক। সিমি আপু অনেক ভালো ছাত্রী, তাই আমাকে পড়ায়। এসএসসির সময় সিমি আপু আমাকে নিয়ে যেত পরীক্ষা দিতে আর নিয়ে আসতো। গণিত পরীক্ষা শেষ করে বাইরে এসে দেখি সিমি আপুকে একটা ছেলে প্রপোজ করছে। সেদিন সিমি আপু তাকে এমন মার মেরেছে কি বলবো ভাই। সেদিন দেখতে পাই সিমি আপুর আলাদা রূপ। আর সেদিন থেকে সিমি আপু আমাকে পেরার উপর রাখে। সেদিন থেকে আজ পর্যন্ত সিমি আপুর মুখের উপর তর্ক করেনি, তারপরেও সিমি আপু আমাকে মারে। বাচ্চা ছেলে পেয়ে এত নির্যাতন আল্লাহ কিন্তু সহ্য করবে না, বলে দিলাম। মেয়েদের কথা বাদ দেই, সিমি আপু তো আমাকে ছেলেদের সাথেও মিশতে দেয় না। আমার কাছে একটা স্মার্টফোন পর্যন্ত নেই, শুধুমাত্র সিমি আপুর কারণে। স্মার্টফোন পেলে নাকি আমি খারাপ হয়ে যাব, কিন্তু সে নিজে আইফোন চালায়। ভাবনার ছেদ পড়লো যখন ক্লাসে স্যার এলো। ক্লাস করে বসে আছি, সবাই মেয়েদের সাথে গল্প করছে আমি ছাড়া, কারণ সিমি আপু সব মেয়েদের বারণ করেছে যাতে কেউ আমার সাথে কথা না বলে। তারপরেও একদিন একটা মেয়ে এসে আমার সাথে ভাব জমাচ্ছিল। সেদিন সিমি আপু মেয়েটার চুল অর্ধেক করে কেটে দিয়ে। সিমি আপু দেখতে প্রচন্ড সুন্দরী, যেমন সুন্দরী তেমনি রাগী। ক্লাসে বোরিং লাগছে তাই ভাবলাম কলেজের পেছনে পুকুর পাড়ে যাই। সিমি আপু আমাকে ক্লাস থেকে বের হতে নিষেধ করেছে, তবে এখানে ভালো লাগছে না, তাই চলে গেলাম পুকুর পাড়ে। বসে আছি, কে যেন কাঁধে হাত দিল, তাকিয়ে দেখি অবন্তী আপু। অবন্তী আপু সিমি আপুর সাথে পড়ে। একা একা কি করছো এখানে? ভালো লাগছে না তাই বসে আছি। আমি বসতে পারি? না। কেন? আপু বকবে। ও আমার বেস্টি, আমাকে কিছু বলবে না। আমাকে মারবে। কিছু হবে না। অবন্তী আপু আমার গা ঘেঁষে বসে পড়লো। আমার ভয় করছে, সিমি আপু যদি দেখে তাহলে তো আমি শেষ। রিফাত, বলেন। আমাকে তোমার কেমন লাগে? ভালো। আর কিছু না? মানে? তোমাকে একটা কথা বলবো? বলেন। আমি তোমাকে ভালোবাসি। কি বলছেন? হ্যাঁ রিফাত, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে জড়িয়ে ধরে? এটা সম্ভব না। কেন? কারণ আমি কিছু বলতে যাব আর তখনই সিমি আপু অবন্তী আপুকে চড় দিল। চোরের টাল সামলাতে না পেরে অবন্তী আপু পুকুরে পড়ে যায়। আমার ভয়ে হাত পা কাঁপতে লাগছে। যে নিজের বেস্ট ফ্রেন্ডকে চড় মেরে পুকুরে ফেলে দিতে পারে, সে অন্য ছেলেকে মারতে পারে না, এমন কথা না। এটা তুই কি করলি? তোর ভাগ্য ভালো যে শুধু চর মেরেছি, অন্য কেউ হলে এতক্ষণে হাসপাতালে পৌঁছে দিতাম। কিন্তু তুই চুপ কর অবন্তী। হারাম সাদা, তোর অনেক সাহস হয়েছে তাই না? অনেকবার বেড়েছিস। আপু আমি কি করলাম?
তুই আবার কি করবি? তুই তো কচি খোকা। আপু আমাকে ইনসাল্ট করবে না। আজ শুধু বাসায় আয় তুই, তোকে দেখছি। আপু, সিমি আপু আর আমার কথা না শুনে হনহন করে বাসায় চলে গেল। আমি তো কিছু করি না, তাও আমাকে বকা দিল। বকা তো দিল, এখন আবার হুমকি দিয়ে গেল বাসায় যদি যাই বাইরেই তো চর মারে। না জানি বাসায় কি করে। আমার মতো নিরীহ ছেলে পেয়ে এত অত্যাচার করছে। আব্বু আম্মু আমার কথা শুনে না, সিমি আপু যা বলবে তাই ঠিক। এই কি ভাবছো? আমাকে তোলো। আসুন, আমি অবন্তী আপুর হাত ধরে উপরে তুললাম। থ্যাঙ্কস। আমাকে জড়িয়ে ধরে অবন্তী আপু জড়িয়ে ধরেছিল। কোথা থেকে সিমি আপু এসে আবার আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। অবন্তী আপু আমাকে জড়িয়ে ধরেছিল, যার কারণে দুজনেই পুকুরে পড়ে যায়। আপু, এটা কি করলা? এটা তো কিছুই না, বাসায় চল, মজা দেখাচ্ছি। ভাগিস, পুকুরে হাঁট অব্দি পানি, বেশি পানি থাকলে ডুবেই যেতাম। উঠ হারামি, উঠ। আমার কলার ধরে আমাকে টেনে তুললো পুকুর থেকে। আমাকে ওঠাও। হাত দিন। সিমি আপু আমার হাত নামিয়ে দিল। একাই উঠায়, বেশি পানি নেই। এরপর আর দাঁড়িয়ে না থেকে সিমি আপু আমাকে সারা রাস্তা আমার কলার ধরে টেনে নিয়ে এসেছে। রাস্তায় সবাই তাকিয়ে হাসছে। আমার লজ্জা কম, ভয় বেশি লাগছে। বাসায় গিয়ে মেরে না ফেলে দেয় আমাকে। আপু ছাড়ো। বেশি বকিস না। সবাই দেখে হাসছে। যে যা খুশি করুক, তুই চুপচাপ চল। আমিও তার কথা মতো চলতে থাকলাম। ওর বিরুদ্ধে গেলে আবার কি করে বলা যায় না। সিমি আপু আমাকে টানতে টানতে ওদের বাসায় নিয়ে গিয়ে ওর রুমে ঢুকিয়ে ভেতর থেকে রুম লক করে দিল। আপু, আমাকে যেতে দাও, না হলে ভিজে থাকলে জ্বর চলে আসবে। ন্যাকামি করিস তাই না? আপু, সত্যি বলছি। আজ তোর ভাগ্যে শনি পড়েছে। যা করার পরে করিও, এখন যেতে দাও প্লিজ। ঠিক আছে, তবে যাওয়ার আগে 150 বার কান ধরে উঠবোস কর। এতবার করতে তো অনেক সময় যাবে আর অনেক কষ্ট হবে। যাওয়ার উপায় থাকলে এটাই, আর না হলে বসে থাক। আপু, তুমি তো জানো বেশিক্ষণ ভিজে থাকলে আমার জ্বর হয়, আর জ্বর হলে আমার খুব কষ্ট হয়। যেতে চাইলে কান ধরে উঠবোস কর, নইলে বসে থাক। আমি জানি এই মেয়ে খুব জেদি, তাই তার কথা মতো 30 মিনিটে 150 বার উঠবস করলাম। তারপর আমাকে যেতে দিল। শরীর খারাপ করছে, তার উপর এতবার উঠবস করার কারণে শরীর দ্বিগুণ খারাপ করছে। বাসায় গিয়ে গোসল করে শুকনো কাপড় পরে নিলাম। আমার এখন অনেক ঘুম পাচ্ছে, তাই চোখ বুঝতেই ঘুম চলে এলো। ঘুম থেকে উঠে দেখি পাশে ডাক্তার বসে আছে, আর আম্মু আর সিমি আর চাচি দাঁড়িয়ে আছে। চাচি হলো সিমি আপুর আম্মু। এখন কেমন লাগছে বাবা? ভালো না। ভয় পাবার কিছুই নেই, জ্বর হয়েছে। এই ঔষধগুলো কয়েকদিন খেলেই জ্বর ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে গেল। নে কিছু খেয়ে নে। জ্বরের কারণে রুচি নেই। তা বললে তো হবে না। না, খাবো না। ওই চুপচাপ খা। আমি ওর ধমকে আরো ভয় পেয়ে গেলাম। ওর কারণে জ্বর হয়েছে, আবার কি যে করবে, তাই চুপচাপ খেয়ে ওষুধ খেয়ে নিলাম, না হলে বিপদ আছে। ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। শরীরটা খুব খারাপ করছে। জ্বর হলে আমার অনেক কষ্ট হয়। রাতে যখন ঘুম ভাঙলো তখন আমি ভয় পেয়ে গেলাম, আর বড্ড অবাকও হলাম, কারণ আমার পাশে পাশে তাকিয়ে দেখি সিমি আপু বসে আছে আর ছোট একটা কাপড় পানিতে ডুবাচ্ছে। মানে আমাকে জলপট্টি দিয়ে দিচ্ছে, কারণ এখানে অসুস্থ বলতে শুধু আমি রয়েছি। কিন্তু এখন বাজে রাত 2টা। এত রাত পর্যন্ত সিমি আপু আমার রুমে আছে, তাও আবার একা। আর সব থেকে বড় কথা, আমার সেবা করছে। কি হলো, ঘুম থেকে উঠলি কেন? ঘুম ভেঙে গেল। খুব কষ্ট হচ্ছে তাই না রে তোর? জ্বর হলে তো কষ্ট হবে। সরি রে, আসলে আমি শুধু তোকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম, তবে এত বড় না। না, ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে কি? না, ততটা না। সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছে, তবে ও তো এমনিতেই কাঁদছে। কষ্টের কথা বললে হয়তো আরো কষ্ট পাবে। আচ্ছা, এখন ঘুমিয়ে যা। তুমি এত রাতে এখানে কেন? তোর জ্বর তো আমার কারণেই জ্বর হয়েছে, তাই তোর সেবা করছি। হতে পারে। এখন ঘুমাতো। ঘুম আসছে না। কেন? মাথা ব্যথা করছে। আচ্ছা, চোখ বন্ধ কর, আমি মাথা টিপে দিচ্ছি। না থাক, আর কত কষ্ট করবে আমার জন্য। বেশি না বুঝে যেটা বলছি সেটা কর। আমি চোখ বন্ধ করে নিলাম। সিমি আমার একদম কাছে এসে আমার কপালটা টিপতে লাগলো। বেশ আরাম লাগছে। কপাল টিপার পর আমার চুলে হাত বোলাতে লাগলো। আমার প্রায় ঘুম চলে এসেছে, কিন্তু সিমি আপু বলে উঠলো, ঘুমিয়ে গেছিস? আমি চোখ খুললাম। কারেন্ট চলে গিয়েছে, তাই রুমে অন্ধকার রয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে। কারেন্ট না থাকার কারণে সিমি আপু বুঝতে পারেনি আমি জেগে আছি। সিমি আপু আমার কোনো সারা শব্দ না পেয়ে ভাবলো আমি ঘুমিয়ে গিয়েছি। আমার মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি।
এটা সিমি আপু, কারণ রুমে তো আর কেউ নেই। সিমি আপু আমার আরো কাছে এলো। আমি ভাবলাম আজ হয়তো কিছু একটা পাবো। আমার হার্টবিট দ্রুত হচ্ছে, ধুকপুক করে যাচ্ছে, কিন্তু সব আশা শেষ হয়ে গেল। মুহূর্তেই সিমি আপু আমার কপালে তার ঠোঁট লাগিয়ে রাখলো কয়েক সেকেন্ড, তারপর আবার কিছুক্ষণ চুলগুলো টেনে দিল। বৃষ্টি বেড়েই চলছে আর বজ্রপাত হচ্ছে, এত জোরেই বজ্রপাত হচ্ছে যে আমিও ভয় পেয়ে যাচ্ছি। সেখানে সিমি আপু তো মেয়ে মানুষ। প্রথম কয়েকবার সিমি আপু ভয় পেলেও আমাকে জড়িয়ে ধরেনি, তবে বজ্রপাত অনেক হচ্ছে, যার ফলে সিমি আপু কাঁথার তলে ঢুকে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কোথায় সে আমার বুকে শুবে তা না, আমাকে তার সাথে জড়িয়ে ধরলো, তাও অনেক জোরে চেপে ধরে আছে। আমারও অনেক ভয় লাগছে। প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে কতটা যে শান্তি লাগে সেটা শুধু তারাই জানে যারা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আমি সিমি আপুকে ভালোবাসি। সিমি আপুকে ভালোবাসি কলেজ লাইফ থেকেই। কখনো ভালোবাসার কথা বলিনি, কারণ সে আমার বড়। আমি জানি না ও আমাকে ভালোবাসে কিনা, তবে আমি তাকে প্রচন্ড ভালোবাসি। তাই তো তোমার খাবার পরেও তার কাছেই যাই। আমিও সিমি আপুকে পরম যত্নে জড়িয়ে ধরলাম, এমন ভাবে জড়িয়ে ধরলাম যাতে মনে হয় ঘুমের ঘরে জড়িয়ে ধরেছি। সিমি আপু আমাকে পরম আদরে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। হয়তো আমাকে ছোট ভাই মনে করে জড়িয়ে ধরে আছে, তবে আমি তাকে প্রিয়জন বলে জড়িয়ে ধরে আছি। বাইরে বৃষ্টি হচ্ছে, রুমের মধ্যে আছি, থমথমে নীরব পরিবেশ। এক খাটে ছেড়ে মেয়ে এক খাতার তলায় জড়িয়ে ধরে শুয়ে আছি। এতক্ষণ যদি কাপল হতাম তাহলে কত কি না করতো। মনের মধ্যকার শয়তান মাঝে মধ্যে জেগে উঠছে, তবে নিজেকে আটকে রাখছি, না হলে হয়তো সিমি আপু আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। আমি যাই পারি না কেন, প্রিয় মানুষগুলোর অবহেলাটা একদম সহ্য করতে পারি না, তাই অনেক কষ্টে নিজেকে আটকে রাখার চেষ্টা করেছি। আমি সিমি আপুর বুকে এতটাই মিশে আছি যে তার শরীরের ঘ্রাণ পাচ্ছি। ওর ঘ্রাণ আমাকে আরো পাগল করে দিচ্ছে। না যে কেউই হোক নিজেকে আটকে রাখবো, ভোর হলেই বাঁচি। তবে আজ মনে হচ্ছে রাতটা কাটতে চাইছে না। বাইরে আরো জোরে বজ্রপাত হলো। সিমি আপু ভয় পেয়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে নিল আর আরো নিচে নেমে এলো। এবার সিমি আপুর মুখ আর আমার মুখে একদম সামনাসামনি। ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। অনেকক্ষণ এভাবেই চলছিল আর আমি নিজেকে আটকে রাখার চেষ্টা করছি। ছেড়ে চলে যাবো তাও পারছি না। সিমি আপু আমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সিমি আপু তার মুখ একদম আমার মুখের কাছে আনলো, মনে হচ্ছে আমার পুরো মুখটার ঘ্রাণ নিচ্ছে। একটু পর সিমি আমার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে এলো, এতটাই কাছে যে আমি তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। আমি সিমি আপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। দুজনের সেম অবস্থা, কেউ কাকে ছাড়ছে না। কিন্তু একটু পর সিমি আপু আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিল। কি করছিস কি? না মানে বটপলা বড়দেরকে ওইভাবে কিস করে? না মানে আমিও। আমি কি তোর বউ না প্রেমিকা যে আমাকে কিস করছিস? না আমাকে ভালোবাসিস তুই? সরি আপু। কিস করার পর আপু বলছিস, লজ্জা করে না তোর? আমার মন খারাপ হয়ে গেল। কি হলো, কথা বল। আর হবে না। ভুল করেও আর কোনোদিন আমার সামনে আসবি না তুই, বুঝেছিস? ফজরের আজান দিতে শুরু করেছে মসজিদে, তার মানে সকাল হয়ে গিয়েছে। সিমি আপু চলে গেল বাইরে। আমি খুবই কষ্ট পেলাম। সিমি আপুকে না দেখে তো আমি থাকতেও পারবো না। ওকে না দেখলে আমার দিন অসম্পূর্ণ থেকে যায়। যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন মামাতো বোনের বিয়ের কারণে গ্রামে যেতে হয়েছিল। সিমি আপুকে আম্মু নিয়ে যেতে চেয়েছিল, তবে সিমি আপুর পড়া ছিল তাই সে যায়নি। গ্রামে যেতে 4 ঘন্টা সময় লেগেছিল। সেদিন সিমি আপুকে দেখতে পাইনি। সেদিন মনটা খুব খারাপ লাগছিল, তাই সন্ধ্যার দিকে আমি আবার বাসায় চলে আসি শুধুমাত্র সিমি আপুকে দেখার জন্য। সিমি আপুকে শুধুমাত্র একটি বার দেখার জন্য কত কি করেছি। আর এখন তার সামনে যেতে বারণ করে দিল। তার সামনে যেতে বারণ করেছে, দেখতে তো বারণ করেনি। এক রাতেই জ্বর ঠিক হয়ে গেল। আগে 1 সপ্তাহ না হলে ঠিক হতো না। ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে আছি আর রাতের কথা ভাবছি। এখন আমার নিজের উপর রাগ হচ্ছে। কেন যে কিস করতে গেলাম? কিস না করলে হয়তো এখন সিমি আপু আমার সাথে কথা বলতো। আম্মু আমাকে খাবার খাইয়ে দিয়ে গেল। আমি হালকা নাস্তা করে ওষুধ খেয়ে শুয়ে থাকলাম। একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম ভার্সিটিতে গিয়ে কয়েকটা বন্ধু বানিয়ে নিই, কারণ এখন সিমি আপু আর আমার সাথে কথা বলবে না, যেহেতু আমি এখন স্বাধীন, যা ইচ্ছে করে বেড়াবো। ভার্সিটিতে গিয়ে ক্লাসে কয়েকটা ছেলে বন্ধু বানালাম আর কয়েকটা বান্ধবী বানালাম। আজকে সিমি আপু আসেনি ভার্সিটিতে। ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলাম আর তখন অবন্তী আপু এলো। কি করছো? কফি খাচ্ছি, খাবে? হুম। তারপরে অবন্তী আপুর জন্য কফি নিয়ে এনে গল্প করতে বসলাম। আচ্ছা, কথাটার ব্যাপারে কি ভাবলা? কোন কথা?
প্রপোজটার? আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? অবন্তী আপু এসে জড়িয়ে ধরলো। কিছু করার নেই আমার, সিমি আপু তো আমাকে না করে দিল, তার জন্য সারা জীবন দেবদাস হয়ে থাকবো নাকি? এখন সবকিছু করে বেড়াবো, সেসব সিমি আপু আমাকে করতে বারণ করেছিল। চলো সোনা, পার্কে যাই। এখনো প্রেম শুরু হয়নি আর পার্কে যাবা? গেলে ক্ষতি কি? আজ না, শরীর খারাপ করছে। ওকে বাই, কাল ভার্সিটি আসবা। মুয়া। অবন্তী আপু আমার গালে কিস করে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি সিমি আপু আমার রুমে অগ্নি মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। অবন্তী, আজ তোকে জড়িয়ে ধরে কিস করছিল? নিশ্চয়। কি হলো বল? আমি সিমি আপুর দিকে নজর না দিয়ে ফ্রেশ হয়ে বাইরে আড্ডা দিতে চলে গেলাম। সিমি আপুর সাথে কথা বলবো না, সেই তো বারণ করেছে কথা বলতে। মোড়ে বসে আড্ডা দিয়ে রাত 8টায় বাসায় গেলাম। বাসায় ঢুকতেই সিমি আপুর সামনে পড়লাম। এতক্ষণ কোথায় ছিলি? আমি কোনো কিছু না বলে রুমে চলে আসলাম। পরদিন ভার্সিটিতে যেতে লেট হলো। ভার্সিটিতে ঢুকতেই দেখি ছেলে মেয়ে সবাই এক হয়ে কি যেন দেখছে। আমিও উৎসাহিত হয়ে উকি দিলাম। উকি দিয়ে দেখলাম সিমি আপু অবন্তী আপুকে থাপ্পড় মেরেই চলছে। আমি সিমি আপুকে সরিয়ে দিলাম। অবন্তী আপুর দিকে তাকিয়ে দেখি ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে আর চেহারার বাজে অবস্থা করে দিয়েছে সিমি আপু। অবন্তী আপু আমাকে দেখা মাত্রই আমার বুকে চলে এলো। হারামজাদি, ছাড় ওকে। অবন্তী আপু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। অনেক ভয় পেয়েছে। রেফা, তুই ওকে ছেড়ে দে, ওকে আজ মেরে ফেলবো। তোর সাহস কি করে হয় অবন্তীকে মারার? তুই ওর জন্য আমাকে মারলি? মারলাম। আজ রাতে তোর খবর আছে। কি করবি তুই? সেটা রাতেই দেখতে পাবি। সিমি আপু চলে গেল। অবন্তীকে শান্ত করে জিজ্ঞাসা করলাম, সিমি আপু কেন মারলো? অবন্তী বলল, সিমি যখন জানতে পারলো তোমার সাথে আমার প্রেম চলছে, তখন সিমি আমাকে বলল যাতে তোমাকে ছেড়ে দিই। আমি না বলাতে সিমি আমাকে এভাবে মারলো। আচ্ছা এখন বাসায় যাও। অবন্তীকে বাসায় পাঠানোর পর আমিও বাসায় গেলাম। নে পাঞ্জাবিটা পরে আয়, কেন? তোর বিয়ে দেব কার সাথে? সিমির সাথে। কাজের বুয়াকে বিয়ে করব তাও ভালো, কিন্তু সিমি আপুকে বিয়ে করব না। কি বললি? করবো তো, রাগ করো কেন? আব্বু এখন সিরিয়াস মুডে আছে, তাই কিছু করতে পারলাম না। বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম। মনে মনে লাড্ডু ফুটছে আমার। আজ প্রথম বাসরাত, তাও প্রিয়জনের সাথে। বাসর ঘরে ঢুকে গেলাম। সিমি আপু খাটে বসে আছে। আমি দরজা আটকিয়ে তার কাছে গেলাম। তুমি আব্বুকে কি বলেছো যে আজ বিয়ে দিয়ে দিল? কেন? আমাকে ভালোবাসে বললেই তো হতো, বিয়ে কেন করলে? তোমাকে সাহায্য করার জন্য। আবু মাফ করে দাও, আর হবে না। বউকে হাঁপু ডাকিস, লজ্জা করে না? তার মানে তুমিও আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো? হুম। তুমি আব্বুকে কি বলেছো যে আজকেই বিয়ে দিল? আমি বলেছি আমার গর্ভে তোর সন্তান রয়েছে, বিয়ে না দিলে সুইসাইড করবো। ব্যাস, বিয়ে হয়ে গেল। তাহলে তো তোমার নিজে থেকে সত্যি করতে হয়। একদম না। আজ কিছু শুনবো না। আমার লজ্জা করছে। লাইট অফ করে দিচ্ছি। লাইট অফ হয়ে গেল। এখন আমি মিশনে গেলাম। মিশন শেষ করে আবার আসবো। টাটা। কি রে, কেমন আছিস? কি করছিস? কেমন আছিস মানে কি? নিজের স্বামী কি কেউ তুই করে বলে? আবার কোনো সালাম কালামও নেই। তুই আমার স্বামী, আর তোকে আপনি করে বলবো? তা তো অবশ্যই। এসে আমার কান টেনে ধরলো। জানিস আমি তোর কত দিনের বড়? জানি। এই মাত্র 2 বছরের। তাহলে তুই আমার স্বামী হবি, তাই না? কানের নিচে 2টা দিলে সব ভূত ঘাট থেকে নেমে যাবে। আরে তুমি জানো না, ভালোবাসার কোনো বয়স মানে না। হয়েছে, আর জ্ঞান দিতে আসবি না। আর আমি আন্টিকে তোর আকাশ কুসুম কল্পনার কথা বলবো। আম্মু জানে যে ভবিষ্যতে তুমি আমার বউ হবা, তাই বলেও লাভ নেই। দাঁড়া, তোর ভূতটা নামানোর ব্যবস্থা করছি। দেখিনিও, এই ভূতটাই কিছুদিন পর তোমার ঘাড়েই চাপবে। ভূত? তোর একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে রেগে মেগে চলে গেল। আমি উচ্চস্বরে হেসে উঠলাম। আমার বোনের মেয়ে জেরিন, আমার থেকে 2 বছরের বড়। অবশ্য সবাই জেরি বলেই ডাকে, তাই আমিও ডাকি। তাই বলি সবসময় আমাকে তুই বলে ডাকবে কেন? তুমি করে বললে কি হয়, কিন্তু ওনাকে সম্মান দিয়ে আপু বলতে হবে। ওনার কথা। আরে উনি মানে জেরি। ও চলে যেতে খুব আসলাম। রাগলে ওকে বেশ দেখায়, বেশ লাগে। যখন রেগে গেলে গালগুলো ফুলিয়ে বসে থাকে, তখন মনে হয় গালে আলতো করে ছুঁয়ে দিই, কিন্তু তা কোনোভাবেই সাহস হয় না। যখন বিস্ফোরিত হতে শুরু করে, তখন তো কোনো কথা বলারই দায়। অন্য সবার সাথে কত ভালোভাবে হেসে কথা বলে, আর আমার সাথেই কেবল ওনার বড়গিরি গার্জিয়ান হয়ে ওঠেন। যাই হোক, তারপরও নিজের প্রিয় মানুষ।
হঠাৎ আম্মু ডাক দিল। আমি আম্মুর কাছে গেলাম, গিয়ে দেখি আম্মুর বোন মানে শাহনাজ খালা বসে আম্মুর সাথে গল্প করছে। আমি কাছে যেতেই সালাম দিলাম। খালাও আমাকে হাসি মুখে সালামের জবাব দিয়ে পড়াশোনা কেমন চলছে জিজ্ঞাসা করলেন। অনেকক্ষণ বসে থাকার পর আম্মু ও আন্টি দুজনেই গল্পে ব্যস্ত হয়ে গেল। আমি উঠে নিজের রুমে চলে আসলাম, একটু বাইরে যাওয়ার দরকার। আম্মু আবার ডাক দিলেন। অপু, একটু শোন। বলো আম্মু। অপু আমার নামই, কিন্তু নামটা যদি আব্বু আম্মু টম দিত তাহলে না কতই ভালো হতো। সারাক্ষণ জেরির পিছনে ছুটতাম। আজ থেকে 3 মাস জেরি আমাদের বাসায় থাকবে ওর ফাইনাল এক্সামের জন্য। আচ্ছা ঠিক আছে। আর শোন, ওকে প্রতিদিন সাথে করে নিয়ে যেতে এবং নিয়ে আসতে হবে। ঠিক আছে আম্মু, তুমি যা বলবে। আমার যে কি পরিমাণে আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না। তাই খুশিটা নিজের মধ্যে ছড়িয়ে দিতে তাড়াতাড়ি আম্মুর সামনে থেকে সরে গেলাম। পরের দিন ভোরবেলায়। এই তাড়াতাড়ি উঠ, কলেজে নিয়ে যাবি। যাও, আমি পারবো না, আমি ঘুমাবো। এই বলে আমি কম্বল দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়লাম। আমি গেলাম আন্টিকে বলতে যে তুই আমাকে কলেজে নিয়ে যাবি না। এই না না, আমি যাচ্ছি। তাও বলিস না আমাকে। তাড়াতাড়ি উঠ, অনেক কম টাইম আছে হাতে। উঠছি তো, একটু আদর করে বললেও হয় না? মিষ্টি করে ডাকলে কি হয়? ওই কিছু বলবি? না, কিছু না। তাড়াতাড়ি আয়। বলেই চলে গেল। এই মেয়েটা যদি আমার জীবনে আসে তাহলে তো জীবনটা একেবারে স্বাধীন হয়ে যাবে। ধ্যাত, কি ভাবছে এসব? হোক না স্বাধীন, তাও তো ওকেই চাই। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সারলাম। দেখি ও রুম থেকে বের হলো সেজে গুজে। আমি তো ওকে দেখে পলক ফেলতে ভুলে গিয়েছি মনে হয়। ও কাছে এসে বলল, ওই যাবি না? না এখানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ তাই তো, চলো। রাস্তায় বের হয়ে কিছুক্ষণ হাঁটলাম। সামনে থেকে রিক্সা নিব। আমি যেই বললাম চলো রিক্সা করে যাই। তোর সাথে? কেন, আমার সাথে গেলে কি ক্ষতি হবে? না, তোর সাথে এক রিক্সায় যাব না। কেন, আমি আবার কি করলাম? তোর সাথে হেঁটে কথা বলতে বলতে যাব। বাবা, আমার সিনিয়র বউটা রোমান্টিক হচ্ছে দিনে দিনে। আমায় কিছু বলবি? না, কিছু বলিনি তো। গুড, একটা রিক্সা ডেকে আন। একটু রোমান্টিক করে বলা যায় না? কিছুদিন পরেই তো। ওসব কিছু মাথা থেকে ঝেড়ে একটা রিক্সা নিয়ে আসলাম। আমি রিক্সা নিয়ে এসে আমি নেমে দাঁড়িয়ে রইলাম, আর জেরি রিক্সার বাম পাশে বসলো। যদিও জোরে নাম ধরে ডাকি না, কিংবা সামনে থাকলেও নাম ধরে ডাকি না। ও রিক্সায় বসে আমাকে বলল, কি রে, তুই রিক্সাতে উঠছিস না কেন? খুব অবাক হলাম আমি। আমাকে তার সাথে রিক্সায় উঠতে বলছে। আমি কি? তাড়াতাড়ি আয়, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে পরীক্ষক আর রুমে ঢুকতে দিবে না। আমি উঠে বসলাম রিক্সাতে। রিক্সা চলতে শুরু করলো, কিন্তু আমি আনইজি ফিল করতে লাগলাম। কোনোভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। কখনো তো এমন হয়নি। আর রিক্সাতে যে প্রথম উঠছি তা নয়, বন্ধুদের সাথে এক রিক্সাতে 4 জন উঠেছি, কিন্তু এমন কখনো অনুভব হয়নি। আমি একটু একটু ঘামতে লাগলাম। হঠাৎ জেরিন বলে উঠল, এই অপু, রিক্সা থেকে নাম। আমাকে একটা ধাক্কা দিল। আমি হকচকে উঠলাম। কি হয়েছে আপু? আপু বলে ডাকবি সবার সামনে, না হলে সবার সামনে শাস্তি দিতে পারে। আবার তুমিও বলি। মাঝে মধ্যে ইচ্ছা হয় নাম ধরে ডাকতে, কিন্তু প্রচন্ড রাগি, চাইলেও সম্ভব হয় না। নামবি নাকি বসেই থাকবি? হ্যাঁ নামো। কই হারিয়েছিলি? কোথাও না, চলো, তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। নিজের ভেতরে দুর্বলতাটাকে বুঝতে না দিয়ে আসলাম পরীক্ষার হলে। আবার নাকি নিয়ে আসতে হবে, এটা ওনার আদেশ। জেরিকে পরীক্ষার হলে দিয়ে এসে কেন্দ্রের বাইরে এসে ভাবতে লাগলাম, এত সময় কি করব? বাসায় যাব নাকি? সিদ্ধান্ত নিলাম বসে বসে অপেক্ষা করব। রাস্তার পাশে দোকানে চা খাচ্ছি আর ওকে নিয়ে ভাবছি। কখনো চা খেতে খেতে গান শুনি। এইভাবেই সময়টা পার করে দেই। আর ওর পরীক্ষা শেষ হয়ে যায়। সবাই যখন গেট দিয়ে বের হচ্ছে, আমি তখন গেটের কাছে এগিয়ে গেলাম। একটু এগোতে দেখলাম ও গেট দিয়ে বের হয়ে আসলো। কাছে আসতেই বললাম, কেমন হলো আপনার পরীক্ষা? ও আমার দিকে অবাক ভাবে তাকিয়ে তারপর বলল, হঠাৎ এত রেসপেক্ট আসলো কোথা থেকে? জানি না, তবে এখন থেকে আপনি করেই বলবো। ও ভালো। ওর কণ্ঠে হতাশার ছোঁয়া। পরীক্ষা কেমন হলো আপনার? হয়েছে ভালোই। ভালো হলেই ভালো। কেন, তুই দোয়া করিসনি? করেছি তো। আপনার জন্য দোয়া করব না তো কার জন্য দোয়া করব? বাহ, ভালো। তাহলে ভালো রেজাল্ট হবে। হতেই হবে, বউটা কার দেখতে হবে না? কি রে, কিছু বলবি?
না, কিছু বলিনি। তাহলে মনে মনে কি বলছিলি? না, কিছু না। মিথ্যে বলছিস কিন্তু। অনেকক্ষণ তো হাঁটলাম, চলুন রিক্সায় উঠি। এতক্ষণ হেঁটে হেঁটে কথা বলছিলাম। না, বাকি পথ হেঁটেই যাব। পরীক্ষাটা ভীষণ ভালো হয়েছে। আমি আর হাঁটতে পারবো না। আমি মেয়ে হয়ে হাঁটতে বলছি, আর তুই বলছিস হাঁটতে পারবি না? না, আর হবে না আমার দ্বারা। আচ্ছা, রিক্সাতে উঠি, চল। আচ্ছা, একটা রিক্সা ডেকে উঠে পড়লাম। বসে আছি, হঠাৎ উনি বলতে শুরু করলেন, তুই আজকে এতটা সময় এখানে বসে থেকেছিস? না, আমি তো বাসা থেকে এসে তোমাকে নিতে আসলাম। মিথ্যে বললি কেন? কি মিথ্যা বললাম? তুই জানিস আমার হলরুমটা দোতলায়, আর দোতলা থেকে রাস্তার সবকিছু স্পষ্ট দেখা যায়। আর কিছু বললাম না। ওখান থেকে স্পষ্ট দেখা যায় তুই সেখানে বসেছিলি, আর এতটা সময় বসে না থেকে বাসায় যেতে পারতি। আমি শুধু মাথা নাড়ালাম, ধরা পড়া অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছি। দুপুরে কিছু খেয়েছিস? না। তো এখানে বসে না থেকে বাসা থেকে খেয়ে আসতেই পারতি না? আমি আবারও মাথা নাড়ালাম। হয়তো সম্ভব ছিল, কিন্তু আমি যাইনি। নিজের প্রিয় মানুষটাকে ওখানে রেখে কি করে যাই? তারপর আর কিছু না বলে চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে পিসি নিয়ে বসলাম। কিছু ড্রয়িং করতে হবে অটোক্যাডে এবং ম্যাক্সে। প্রতিদিনই জেরিকে নিয়ে যেতাম আর নিয়ে আসতাম। দিনে দিনে আপুর প্রতি অনেকটা উইক হয়ে পড়ি। বাসায় যখন একসাথে টিভি দেখি বা কোনো কাজ করি, তাহলে আমি তাকিয়ে থাকি অপলকে, আর উনি দেখলেই চোখ ফিরিয়ে নেই। তার জন্য অবশ্য বকাও খেয়েছি অনেক। আপুর সাথে অনেক ইজি হয়ে যাওয়ার পরে কেমন জানি লাগতো নিজেকে। ফাজলামোটা কমে গিয়েছে একেবারেই। একদিন আপুর সাথে রিক্সা করে বাসায় ফিরছিলাম। আচ্ছা আপু, তোকে একটা কথা বলি। আমি অনেকটা অবাক হলাম। আপু তো কখনো অনুমতি চায় না, তাহলে কি বলতে চায়? অনেক ভাবার পরে বললাম, বলো, এতে অনুমতি চাইছে কেন? তুই আর আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি। কেন? তুমি বলতে বলছি, তুমি করেই বলবি, ব্যাস। কথাটা রেগে বললো, তারপরে অন্যদিকে তাকিয়ে বলল, আপনি বললে কেমন জানি বয়স্ক বয়স্ক লাগে নিজেকে, তাই আর আপনি করে বলবি না, ঠিক আছে? এই বলে মাথাটা নাড়ালাম। কেবলই আপু আবার জোরে বলল, মুখে বলতে পারিস না? কি মাথা নাড়াচ্ছিস? ঠিক আছে, আস্তে করে বললাম। নিজেকে সুখী লাগছে। হয়তো আপু আমার ভালোবাসাটা ফিল করতে শুরু করেছে। হয়তো আমায় নিয়ে চিন্তা করে। বাসায় এসে নিজের খুশিটাকে ছড়িয়ে দিতে একটা ছোট পার্টির আয়োজন করলাম। কিন্তু আব্বু আম্মু পার্টির কারণ জিজ্ঞাসা করলো, কিন্তু বললাম না। জেরে আপু নিজেও কারণ জিজ্ঞাসা করলো, বলিনি। কারণটা এসে সে নিজেই কারণটা জানতে চাইলে কি করব? তারপরও আস্তে আস্তে করে বললাম, তুমি। আমি পার্টির কারণ? আমি মাথা নাড়ালাম আবার। এবার আপু বলল, শুধু মাথা না নেড়ে খুলে বলতো, তোর পার্টির কারণ আমি কেন? জানি না, তবে এটাই জানি তোমার জন্য আয়োজন করেছিলাম। ভালো তো। এই বলে চলে গেল তার রুমে। আমিও আর এ নিয়ে মাথা ঘামালাম না। আস্তে আস্তে পরীক্ষা শেষ হয়ে এলো, আর মাত্র 2টা পরীক্ষা বাকি। আমাকে যে করে হোক প্রপোজ করতে হবে। আমার বন্ধুদের কাছ থেকে সমাধান চাইলাম কিভাবে প্রপোজ করা যায়, কিন্তু তাদের একটা যুক্তিও আপুর সামনে দাঁড় করাতে পারলাম না। তাই নিজের মনকে নিজের প্রবোধ দিলাম, নিজের মতো করে প্রপোজ করব। বাকি 2টা পরীক্ষাতে নিয়ে যাওয়া আসার সময় একটু কথা বলিনি, শুধু ভাবনার কেন্দ্রবিন্দুতে ছিল কিভাবে প্রপোজ করব। সন্ধ্যায় বাসায় এসে দেখি আপু সবকিছু বোঝাচ্ছে, কালকে সকালে চলে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কালকে সকালে প্রপোজ করব। সকালবেলা খুব ভোরে উঠলাম। এমন ভোরে আর কখনো উঠেছি বলে মনে হয় না। নিজেকে দ্রুত ফ্রেশ করে বারান্দায় আসতে দেখি আপু খালি পায়ে বাগানে হাঁটছে, আর শিশির ভেজা ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। হয়তো ভেজা ঘাসটাও নিজেকে সুখী মনে করছে। আপু আলতো পায়ে ভেজা ঘাসে হাঁটতে লাগলো। আমিও খালি পায়ে বাগানে নেমে গেলাম। নিঃশব্দে আপুর পেছনে গিয়ে দাঁড়ালাম। একটা ছোট কাশি দিলাম। কাশি শব্দে আপু উল্টো ঘুরে তাকালো। ঘুরে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। এতটা অবাক করা চোখ কখনো দেখিনি। পরে আমার দিকে চোখ নাচিয়ে বলতে লাগলো, ভুল কিছু দেখছি না তো আমি? আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন হচ্ছে না? তুই তো এত ভোরে কখনো উঠিস না। আজকে না হয় উঠলাম। তাই? তা এত ভোরে ওঠার কারণটা কি জানতে পারি জনাবের? না, বিশেষ কোনো কারণ নেই। তবে কি? না, কিছু না, ভয়ে বললাম না। প্রপোজ করব ভাবছি, কিন্তু আমার হাত কাঁপছে। ভেতরে কেউ হাতুড়ি পিটাচ্ছে মনে হচ্ছে। এরই মধ্যে আপু বলল, চল হাঁটি। চলো।
আমি তো চলে যাবো আর একটু পরে। ও, তোকে অনেক ধন্যবাদ আমাকে প্রতিদিন নিয়ে যাওয়া আর আসার জন্য। ধন্যবাদ দিতে হবে না, নিজের মানুষটার জন্য এগুলো হয়তো কিছুই না। নিজের মানুষ। একটু ওয়েট, এই বলে পকেট থেকে পায়েলটা বের করলাম, তারপরে সাদামাটা ভাবে প্রপোজ করলাম। ও বলল পায়েলটা আমার হাতে দে। আমি না বললাম যে আমি পায়ে পরিয়ে দিব। ও আবার ধমক দিয়ে বলার হাতে দিয়ে দিলাম ভয়ে। হাতে দিয়ে আমি উঠে দাঁড়ালাম। দাঁড়াতেই ঠাস করে একটা আওয়াজ হলো, আমাকে চড় মারলো খুব জোরে। দাঁড়াতেই ঠাস করে একটা আওয়াজ হলো, আমাকে চড় মারলো খুব জোরে। এ তো সে তো ভাবলাম না, প্রিয় মানুষটাই তো মেরেছে, কিন্তু তারপরেও যা বললো আমি শোনার পরে আর ঠিক থাকতে পারলাম না। ও নাকি আমাকে ভালোই বাসে না, ওভাবে আমায় নিয়ে চিন্তাই করে না, আর ও ভালোবাসে অন্য কাউকে। তারপর আমি বললাম তুমি ভালো না বাসলেও আমি আজীবন বাসবো। দেখ অপু, পাগলামি করার একটা বয়স আছে। তোর এই বয়সটা পাগলামির না, আর তোর আমার সম্পর্ক সমাজ ভালো চোখে দেখে না। তুমি যদি চাও সমাজ থেকে দূরে থাকবো, সেখানে সমাজটা হবে আমাদের দুজনকে নিয়ে। শুধু সমাজ কেন, আমিও তোর ভালোবাসা মানি না। কেন? বললাম না, আমাকে কেন এর উত্তর জানতে চাইবি না। তোকে আমার অসহ্য লাগে, আর আর কি? আর তুই কখনো আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করবি না। এই বলেও চলে গেল। আমিও রুমে এসে অনেকক্ষণ কাঁদলাম, সারাদিন রুমের মধ্যেই বসে থাকলাম। বিকেলে বের হয়ে শুনি জেরি চলে গিয়েছে। কথাটা শুনে বুকের মধ্যে হালকা চিনচিনে ব্যথা অনুভব হলো, হয়তো এই সংকেতটাই ভালোবাসার। এরপর থেকে আমার সব কিছুই চেঞ্জ হতে লাগলো। ঠিকমতো খাই না, ঘুমাই না, গোসলও করি না অনেকদিন ধরে। বাসায় এসে ফ্রেন্ডসরা জোর করে ধরে নিয়ে যায় বাইরে। এদিকে আমার অবস্থা দেখে আব্বু আম্মু জিরির আব্বু আম্মুর সাথে কথা বলেন। প্রপোজের পর থেকে নাম ধরে ডাকি। ওর আব্বু আম্মু অনেক বোঝানোর পরেও জিরি রাজি হয়নি। অনেক বুঝিয়েছে সবাই, ও নাকি পড়াশোনা শেষ করে ওইসব নিয়ে ভাববে। এর মধ্যে একদিন খবর পেলাম জেরি অ্যাক্সিডেন্ট করেছে। শীঘ্রই আমি হসপিটালে গেলাম। গিয়ে দেখি ও একটা বেডে শুয়ে আছে, বাম হাত আর ডান হাত পায়ে ব্যান্ডেজ করা। দেখেই বুকটা মোচড় দিয়ে উঠলো। এগিয়ে গেলাম ওর বেডের পাশে, ও ঘুমিয়ে আছে। পাশে খালা আর খালু বসে কাঁদছে। কাঁদবেই না বা কেন, একটা মাত্র মেয়ে। আমি খালুকে সান্ত্বনা দিচ্ছিলাম, খালু আমাকে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। ওনার কান্না দেখে আমারও কান্না আসছে। খালাকেও সান্ত্বনা দিলাম, অনেক বুঝিয়ে তাদের বাসায় পাঠালাম। আম্মু আমার সাথে এসেছিলেন, উনি নিয়ে গেছেন ওনাদের। আমি পাশে বসে আছি একটা টুলে, আর একজন নার্স ওকে দেখছে। কিছুক্ষণ পর দেখি জেরি চোখ খুলে তাকাচ্ছে পিটপিট করে। এখন সবার সামনেও নাম ধরে ডাকি। বিয়ে করতে হলে ওকেই করব, আর নাম ধরে তো ডাকে নিজের। কিছুক্ষণ পরে নার্স এসে লাঞ্চ দিয়ে গেল। আমি ওকে খাইয়ে দিতে লাগলাম, কিন্তু আমার হাতে খাবে না। তারপরে ধমক দিলাম একটা, খাও বলছি। এবার ছোট্ট করে হা করলো, আমার দিকে তাকিয়ে খেতে লাগলো। খাওয়া শেষে পানি খেয়ে দিলাম। এভাবে যদি আজীবন খাওয়ানোর সুযোগটা পেতাম, জানি না পাবো কিনা। নাও এবার একটু ঘুমাও, এই বলে আমি জেরিকে বেডে শুয়ে দিলাম। চোখ বন্ধ করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ও কেমন করে জানি আমার দিকে তাকালো, তারপরে চোখ বন্ধ করলো। আমি সাদা কাঁথাটা ওর গায়ে টেনে দিলাম। কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ওকে রিলিজ করে দিল। বাসায় নিয়ে এসেছি, আমাদের বাসায় নিয়ে আসলাম। স্ট্রেচারে ভর করে হাঁটতে হয়, আমি হাঁটতে দেই না, আমাকে ধরে ধরে হাঁটে। ওর মাথার পাশে বসে ওকে গল্প শোনাই, আর ও মনোযোগ দিয়ে শোনে, কোনো রেসপন্স করেও না। ওকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল। ও বলল এক সময় বলবে। আমি আর ওকে কিছু বললাম না। হয়তো আমার প্রতি তার ধারণা পাল্টেছে, কিন্তু তা হয়নি। আস্তে আস্তে ও সুস্থ হতে লাগলো, আর আমি ওর প্রতি উইক হয়ে যাই। ওকে আবার প্রপোজ করে, কিন্তু ও বললো 14 ফেব্রুয়ারিতে উত্তর দেবে। আমি তো অনেক খুশি, হয়তো উত্তর পাবো। 14 তারিখে গেলাম নির্দিষ্ট জায়গায়। আমি বসে কিছুক্ষণ ওয়েট করলাম। দেখি জেরি একটা ছেলের সঙ্গে আসছে। দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। জেরি এসে আমার পাশে বসলো। ছেলেটিও জেরির পাশে জেরির হাত ধরে বসলো। এটা দেখে নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারলাম না। ছেলেটিকে মারতে শুরু করি। জেরি আমাকে ছাড়িয়ে নিয়ে জোরে 2টা চড় মারলো। তুই ওকে মারছিস কেন? ও তোমার হাত ধরলো কেন? শোন, তুই উত্তর চেয়েছিলি না তোর? এই দেখ আসিফ, আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে। আমরা দুজন বাইরে যাচ্ছি পড়তে, এসে বিয়ে করব। কথাটা শোনার পরে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। কার জন্য আমি এত কিছু করেছি, সেই সবের কি একটুও দাম নেই? আর শোন, আমি মাথা তুলে তাকালাম। ধন্যবাদ দিলে কম হবে, তারপরও ধন্যবাদ। আমি উচ্চস্বরে হেসে উঠলাম। ধন্যবাদ দিয়ে সব কিছু প্রতিদান হয়? কি জানি, হয়তো ওদের কাছে হয়।
আর তুই বলছিলি না কিভাবে অ্যাক্সিডেন্ট করেছি? আমি ওর সাথে বাইকে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি মাটির দিকে তাকিয়ে আছি, কষ্টে বুক ফেটে কান্না আসছে। মানুষগুলো এমন হতে পারে? বাই, ভালো থাকিস আর আমাকে ভুলে যাস। ও চলে যেতে লাগলো ছেলেটার হাত ধরে। চাইলেও কি ভোলা যায়? হয়তো না। এর পরের সপ্তাহে শুনলাম ও পড়াশোনার জন্য বাইরে চলে গিয়েছে। নিজেকে সান্ত্বনা দিয়ে আটকে রাখতে পারছি না। আম্মু আব্বু আমার কান্না দেখে কাঁদে। জেরির আব্বু আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলো। ওদের কি অপরাধ? আর জেরিনেরই কি দোষ? সবাই যে সবাইকে পাবে এমন তো কথা নেই। কিছুদিনের মধ্যে আব্বু আম্মু আমাকে নিয়ে চিরদিনের জন্য অস্ট্রেলিয়া নিয়ে আসলো, কিন্তু আমার মনটা ঠিকই ওর কাছেই পড়ে আছে। অস্ট্রেলিয়া এসে এই যান্ত্রিক পরিবেশ ভালো লাগে না। চেয়েছিলাম অনেকবার দেশে যেতে, কিন্তু আব্বু আম্মু যেতে দিত না। সবকিছুই ঠিকঠাক চলতো, কিন্তু রাত হলেই কষ্টটা বেড়ে যেত। এইভাবেই দিন কাটতে লাগলো। এইভাবে একদিন বসে আছি নিজ রুমে। কেন নামের একটা ফ্রেন্ড এসেছে, ওর সাথে নর্থ ওয়েলস যাব। হঠাৎ বাংলাদেশ থেকে ফোন আসলো, ধরেই সালাম দিলাম। আমাকে বললেন আমি অপু কিনা। বুঝলাম খালু। আমি হ্যাঁ বলতেই বললেন, বাবা জেরিন খুব অসুস্থ, বাংলাদেশে আসছে, তোমায় দেখতে চায়, তুমি যদি একটু আসতে। আমি আমি কেন আসবো? আমি তোমার বাবার মতো, আমার অনুরোধ রইল তোমার প্রতি। ছিছি, এইসব কি বলছেন খালু? আমি আসছি। ওকে বাবা, তোমার আব্বু আম্মুকে বলো। খালু কাঁদতে কাঁদতে ফোন রেখে দিলেন। জেরিন কথা শুনে আমার মনটা কেঁদে উঠলো। কেইনকে বললাম, দোস্ত আমার জন্য একটা টিকিট কর, সিডনি বাংলাদেশ। Dear, don't worry, I'll solve it few moment. থ্যাংক ইউ ডিয়ার। কিছুক্ষণ পরে ও টিকিট কেটে আমাকে ফোন দিল। সবকিছু ওকে। আমি রেডি হয়ে আম্মু আব্বুর উদ্দেশ্যে একটা চিরকুট লিখে বেরিয়ে পড়লাম বাংলাদেশ যাওয়ার জন্য। মন চায় উড়ে চলে যায়, কিন্তু চাইলেও সম্ভব না। ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়ে পা বাড়ালাম সামনের দিকে। চোখের সামনে জেরির মুখটা শুধু ভাসছে। অনেকদিন পরে দেখা হবে। কেমন আছে এখন? দেখতে কেমন হয়েছে? এসব ভাবছিলাম বিমানের ভেতরে বসে। দীর্ঘক্ষণ পরে এসে দেশের মাটিতে পা দিলাম। মনে এক ধরনের শোকের টান অনুভব করছি। বিমানবন্দর থেকে সোজা চলে এলাম হসপিটালে। আসার আগে খালুর সাথে যোগাযোগ করে হসপিটালের নাম অবস্থান জেনে নিয়েছিলাম। তাছাড়া আমার ফ্রেন্ড রিয়াদও আমার সাহায্য করেছে। হসপিটালে ঢুকে ওদের কেবিনটা খুঁজে বের করতে খানিকটা বেগ পেতে হলো। কেবিন খুঁজে বের করে তাড়াহুড়ো করে রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই একটা ঠান্ডা স্রোত শরীরের মধ্য দিয়ে বয়ে গেল। খালাও পাশে বসেছিল। খালার চোখগুলো লাল আর অনেক ফোলা। হয়তো ঘুমায়নি, শুধু কান্না করেছে। আর ঘুমাবেই বা কি করে? একমাত্র মেয়ে অসুস্থ। নাওয়া খাওয়া বাদ দিয়ে মেয়ের পাশে বসে আছে। আমি গিয়ে আস্তে করে খালার কাঁধে হাত দিলাম। খালা নিজেকে খানিকটা হেলিয়ে দিলেন আমার উপর। হয়তো কিছু একটা ভারসাম্য খুঁজে চলছেন খালা। জানি না পাবেন কিনা। জেরির দিকে খেয়াল করলাম, একটা সাদা চাদরে গলা পর্যন্ত ঢেকে আছে, শুকিয়ে একেবারে কঙ্কালসার। আমার চোখে পানি চলে এসছে ওর এই অবস্থা দেখে। মনটা কিছুতে প্রবোধ মানছে না। কিভাবে এসব হলো কিছুই বোঝাতে পারছি না। আমি ওর পায়ের কাছে ওর বেডে বসলাম। বসে ওর দিকে তাকিয়ে আছি। খালাকে জিজ্ঞাসা করলাম কিছু খেয়েছে কিনা। মাথা নাড়ালেন কেবল। আমি খালাকে রেখে বাইরে থেকে খাবার কিনে নিয়ে গেলাম। তারপর আমি নিজ হাতে খালাকে খাইয়ে দিলাম। খালা এখন খুব কাঁদছে। আমি সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। তাছাড়া আমি নিজেই কাঁদছি। তারপরেও মিছে সান্ত্বনা দিলাম। কিছুক্ষণ পরে খালু এসে রুমে প্রবেশ করলেন, হাতে অনেকগুলো ফাইল। হয়তো রিপোর্ট নিয়ে এসেছেন। খালু এসে খালার পাশে আরেকটা চেয়ারে থপ করে বসে পড়লেন। দেখে একেবারেই নির্জীব লাগছে, যেন প্রাণ হারিয়ে ফেলেছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে খালু? ডক্টর কি বললেন? কিছু না বাবা। অনেক কষ্টে কথাগুলো বললেন। হয়তো মুখ দিয়ে কোনো কথা বের হইতে চাইছে না। চুলগুলো উসখুস করা, চেহারাটা রুক্ষ। আমি আবার ওনার দিকে তাকিয়ে বললাম, খালু আমি আপনার ছেলের মতো, আপনি আগেই বলেছেন, তাই ছেলে হিসেবে বলুন। আমার সাথে আসো। খালু আমাকে ডেকে বাইরে নিয়ে গেলেন। ডাক্তার যা বলেছে হয়তো তা খালাকে শোনাতে রাজি নন। এমনিতে অনেক কষ্ট পাচ্ছেন খালা, তাই না শোনানোই বেটার। খালু বলুন, এবার ওর কি হয়েছে? খালু কিছুক্ষণ আমার দিকে নিষ্পলক তাকালেন, তারপরে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন আর কান্না ভেজা কণ্ঠে বললেন, আপু বাবা, ওর কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে। কি বলছেন খানু? এসব রিপোর্ট ভুলও আসতে পারে। আমি অনেকবার টেস্ট করিয়েছি। ডাক্তার বলল আগামী 72 ঘন্টার মধ্যে কিডনি না পেলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। আমি সব দেখছি খালু, আপনি ভেঙে পড়বেন না।
এই বলে খালু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। এই কথা শোনার পরে আমারও মন মানছে না, যে করে হোক ওকে বাঁচাবো আমি। আমার ভালোবাসা এত সহজে হারতে দিব না। হঠাৎ সামনে চোখ পড়তে দেখি খালা দাঁড়িয়ে আছেন। তার মানে উনি সব শুনেছেন। আমি খালুকে ছেড়ে দিলাম। খালা ধীর পায়ে এগিয়ে আসলেন, মুখে আঁচল দিয়ে ফুপে কাঁদছেন। কাছে এসেই বললেন, আমার মেয়ে কি বাঁচবে না আর? জি খালা, বাঁচবে। আমি বাঁচাবো তাকে, আপনি আর কাঁদবেন না। সেই সময় থেকে আমি আর রিয়াদ মিলে একদিনে সারা শহর খুঁজলাম। আমি সন্ধ্যায় এসে ওর কেবিনে আবার ঢুকলাম, দেখি আম্মু আব্বু চলে এসেছেন। খালু দৌড়ে এসে আমায় বললেন, বাবা পেয়েছো? আমি শুধু বললাম, চিন্তা করবেন না খালু, আমি পাবই। খালু কিছুটা নিরাশ হয়ে গিয়ে চেয়ারটায় বসে পড়লেন। আমি আব্বু আম্মুকে বললাম ওনাদের কিছু খাইয়ে নিয়ে আসতে, আমি পাশে আছি ওর জেরির। সবাই যাওয়ার পর আমি চেয়ারটা এগিয়ে নিয়ে গিয়ে জেরির একদম কাছে বসছি। ওর শ্বাস প্রশ্বাস শুনতে পাচ্ছি, ঘুমিয়ে আছে। কতটা নিষ্পাপ লাগছে ওকে, মনে হচ্ছে ছোট কোনো বাচ্চা ঘুমিয়ে আছে, এত পবিত্র লাগছে ওকে। আমি আলতো করে ওর চুলে হাত বুলিয়ে দিলাম। হঠাৎ ও চোখ খুলে পিটপিট করে তাকালো আমার দিকে। চোখ খুলে আমার দিকে চেয়ে আছে। কতটা কোমল আর কতটা গভীর সে চাহনি। অনেকক্ষণ তাকিয়ে রইল, আমিও তাকিয়ে রইলাম ওর চোখের দিকে। গভীরতার খুঁজতে ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছি, কিন্তু জানি কখনোই পাবো না। হঠাৎ ও চোখটা সরিয়ে নিয়ে বলে উঠলো, কেমন আছিস তুই? তোমায় ছাড়া যেমনটা থাকা যায়। আমি তো পচা, আমাকে ক্ষমা করে দিস। এসব কি বলছো? ক্ষমা চাইছো কেন? আমি তোর সাথে প্রতারণা করেছি, তাই আল্লাহ আমাকে এই শাস্তি দিলে। কি বাজে বকছো? আমি ওসব ভুলে গিয়েছি। না, তা হয় না। ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। চুপ, ওসব কথা একদম বলবে না। আমি থাকতে কিছুই হতে দিব না। পারবি না রে, আমি আর খুব বেশি দিন বাঁচবো না। আর আমার কিডনি ও জোগাড় হয়নি। কে বলেছে? কালকে রাত্রে তোমার অপারেশন হবে, তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে। হবে না রে। আচ্ছা, পরে দেখা যাবে। এবার চুপটি করে ঘুমাও। এখন আর ঘুমিয়ে লাভ কি? কয়েকদিন পর একেবারে ঘুমাবো। বলছি না ঘুমাও, চোখ বন্ধ করো। আমি চলে বিলি কেটে দিচ্ছি। ও চুপটি করে চোখ বন্ধ করলো। আমি ওর পাশে বসে একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। হয়তো কেউ জানবে না, শুধু রিয়াদ ছাড়া। খালা খালু আসতেই আমি বাইরে চলে গেলাম রিয়াদের কাছে। আগামীকাল সকাল থেকেই খুঁজতে হবে। যদি না পাই তো আর কিছুই করার নেই। নিজের কঠিন সিদ্ধান্তটাই নিতেই হবে। এরপরের দিন রিয়াদ আর আমি সারা দিন ধরে খুঁজলাম, কিন্তু পেলাম না, একটাও না। অধিক টাকার লোভেও কেউ দিবে না। সন্ধ্যায় ফিরে আসলাম। আমি কেবিনে ঢুকতেই সবাই এগিয়ে আসলো। পরে যে খবর শুনলো সবাই নির্বাক। অপারেশন আরো 4 ঘন্টা আছে, অথচ কোনো কিডনি পাইনি। তারপর কি বলে আবার বেরিয়ে গেলাম আমি। এর কিছুক্ষণ পরে ডাক্তার এসে জানালেন যে 2টো কিডনি পাওয়া গেছে। কিন্তু অপু কই? অপুকে তো দেখছি না। আম্মু বললেন কথাটা। খালা বললেন হয়তো নিচে গিয়েছে, আসতে একটু দেরি করছে। অপারেশনের জন্য রোগীকে প্রস্তুত করেন, ঠিক সময় অপারেশন শুরু হবে। এই বলে ডাক্তার চলে গেল। সবাই জেরিকে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে, কিন্তু ও জিদ ধরে আছে আমি অপুর সাথে কথা বলে যাব, না হলে যাব না। খালু বললেন, মারে এটা পাগলামি করার সময় নয়। তোর অপারেশন সাকসেসফুল হওয়ার পরেও তুই অপুর সাথে দেখা করতে পারবি, কথা বলতে পারবি। না, যাব না। সবাই ওকে জোর করে পাঠালো। ও বলে গেল অপু আসুক, ওকে মজা দেখাবো। আমাকে রেখে কই গেল? আমাকে সুস্থ হতে দাও, তারপরে দেখাবো ওকে মজা। আমাকে রেখে কই যায়? ও চলে গেল অপারেশন থিয়েটারে। সবাই বাইরে বসে আল্লাহর নাম জপ করছে, কিন্তু অপুকে কেউ দেখছে না। এরপরে আর আসেওনি, ফোনটাও বন্ধ করে আছে। দীর্ঘ 5 ঘন্টা পরে ওকে কেবিনে নিয়ে আসা হলো। ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এরপরের দিন সবাই ওকে দেখতে কেবিনে ঢুকলো, কিন্তু অপু আসেনি। জেরি ওর বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, অপু কই? জানি না রে মা, হয়তো আছে কোথাও আশেপাশে। আমাকে দেখতেও আসলো না, বোঝাবো মজা আসলেও। ঠিক আছে মা, তাই করিস। সবাই বের হয়ে গেল কেবিন থেকে। নার্স এসে ওকে চেক আপ করে গেল। আস্তে আস্তে জেরি সুস্থ হয়ে উঠলো। একদিন হাসপাতালে সবাই বসে আছে ওর কেবিনে, আর ও বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল, অপুর কথা ভাবছিল। হঠাৎ একটা ছেলে চিঠি দিয়ে গেছে। বারান্দায় দাঁড়িয়ে চিঠির বাজ খুলে পড়তে শুরু করলো। প্রিয় জেরি আপু, চিঠিটা যখন তোমার কাছে পৌঁছাবে তখন আমি তোমার থেকে অনেক দূরে। কোনোদিন হয়তো আপু বলে ডাকতে চাইনি, কিন্তু সে সময় ডাকলাম। অনেক ফাজলামো করতাম তোমার সাথে, ক্ষমা করে দিও। ভুল মনে করে
তোমাকে অনেক ভালোবাসতাম, আজও বাসি, কিন্তু খালুর মুখে তোমার অসুস্থতার খবর শুনে ছুটে আসি। আমার ভালোবাসার মানুষটা অসুস্থ, কিন্তু তুমি কি আমায় আদৌ ভালোবাসতে? হয়তো না। তোমার ভালোবাসা পাবার যোগ্য আমি হয়তো ছিলাম না। খালার মুখে তোমার স্বপ্নের কথা শুনেছি, খালার কান্না দেখেছি, তার সাথে আমিও কেঁদেছি। তোমাকে হারালে তারা কি নিয়ে বাঁচবে? আর খালুর কান্নাগুলো দেখে আমিও কেঁদেছি। একটা মেয়ের জন্য তার বাবার এতটা ভালোবাসা আমি হয়তো খালুকে না দেখলে বুঝতাম না। আমি তাদের কান্না সহ্য করতে পারিনি। আমার ভালোবাসা তো ঠুনকো ছিল, তাই মৃত্যুর কাছে আমার ভালোবাসাকে এত সহজে হেরে যেতে দেই কি করে? তাই তোমাকে ভালোবেসে তোমাকে বাঁচিয়ে রেখে গেলাম। পূরণ করো খালা খালুর স্বপ্ন, যা তারা তোমায় নিয়ে দেখে। আর আমি আমি না হয় তোমার মধ্যে বেঁচে থাকবো। যতদিন তোমার নিঃশ্বাস পড়বে ততদিন আমিও বেঁচে থাকবো। আমি তোমার যোগ্যই ছিলাম না, কি করে তোমার ভালোবাসা পাবো বলো? অনেক ভালোবাসি তোমায়, হয়তো পরকালেও বাসবো। তোমায় পাবো না তো কি হয়েছে? তোমাকে তো দূর আকাশ থেকেও ভালোবাসবো, প্রিয় মানুষের মধ্যে বেঁচে থাকবো। আমি কতটা ভাগ্যবান, তাই না? আমাকে ক্ষমা করে দিও। তোমার অপারেশনের সময় ছিলাম না। হাজার হোক, প্রিয় মানুষটাকে কষ্ট পেতে দেখি কি করে বলো? তাই না বলে না জানিয়েই চলে গেলাম। আমার আব্বু আম্মুকে একটু বুঝিয়ে বলো। তোমার কথাই তারা বুঝবে, কিন্তু তাদের কখনো আমার অভাবটা বুঝতে দিও না। তারা সন্তান হারাবার ব্যথা সহ্য করতে পারবে না। আর কখনো বিরক্ত করতে আসবো না। কেউ আর নাম ধরেও ডাকবে না তোমার। তুমিও আর কাউকে বকতে পারবে না পাগল বলে। আর কখনোই আসবো না তোমার কাছে। খুব সুখী হও তুমি, খুব সুখী। নিজের মতো করে ভালো একজন মানুষ খুঁজে নিও। আর এই পাগলটাকে ভুলে যেও। আর আমার দেওয়া কষ্টগুলো ভুল মনে করে ভুলে যেও, ক্ষমা করে দিও। দূর আকাশ থেকে না হয় ভালোবাসবো, সেখানে থাকবে না কোনো চাওয়ার ইচ্ছা, আর কখনো পাগলামিও করা হবে না। তোমার মধ্যে বেঁচে থাকার আশ্রয় খুঁজে নিলাম। ভালো থেকো সব সময়, আর নিজের খেয়ালটুকু রেখো। আমিও ভালো থাকবো। তবে মাঝে মধ্যে আমার অতৃপ্ত আত্মাটা এসে তোমায় দেখে যাবে এক নজর। তাড়িয়ে দিও না কিন্তু। ইতি তোমার সেই পাগলটা হতে চেয়েও পারিনি। পেছনে এসে জেরের আম্মু দাঁড়িয়ে বললেন, কি রে মা, কাঁদছিস কেন? আর চিঠিটা কে দিয়েছে? জেরি তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বাবা, অপু আমায় কিডনি দিয়ে বাঁচিয়েছে। কি বলছিস রে মা? চিঠিটা জেরি তার বাবার হাতে দিল। সবাই মিলে পড়তে লাগলো। চোখ বেয়ে অবিরাম অশ্রু ঝরছে সবার। কেউ হয়তো সন্তান হারিয়ে কাঁদছে, আর কেউ হয়তো কাঁদছে তার মেয়েটাকে বাঁচিয়ে দিয়ে ওই ছেলেটা চলে যাওয়ার জন্য। কাঁদুক না তারা, এমন করে কি কান্না করবে কখনো সবাই? হয়তো, হয়তো বা না। থেকে যাক না সবকিছু অপূর্ণ ভালোবাসা।